তর্ক সংগ্রহ। পেপারটার নাম শুনলেই তোমাদের ভীষণ ভয় করে, তাই তো? ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি মেজর ফিফথ সেমিস্টারে তোমরা তর্ক সংগ্রহ পরীক্ষা দিয়েছো। অনেকে জানিয়েছো আশানুরূপ ফল হয়নি, অনেকের ক্ষেত্রে সাপ্লি এসেছে। এই সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারেও তোমাদের পুনরায় তর্ক সংগ্রহ আরো অন্যান্য বিষয়গুলো পড়তে হচ্ছে। তর্ক সংগ্রহ ব্যাপারটা তোমাদের খুব একটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? ফার্স্ট অফ অল, সেটা সংস্কৃত টেক্সট। তোমরা যারা সংস্কৃত বিষয়ে তোমাদের যাদের নলেজ নেই, তাদের পড়তে ভীষণ বোরিং লাগে। আর অবশ্যই বিষয়টা খুব একটা মানে কি বলবো, ভালো বা খুব পড়তে যে খুব আনন্দ হবে এরকম বিষয় নয়, কঠিন বিষয়টা। কিন্তু এই পেপারটা নিয়ে তোমাদের যা যা অসুবিধা, তারই সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটাই বানাচ্ছি। দেখো, সবার প্রথমে যে বিষয়টা বলবো যে তর্ক সংগ্রহ ব্যাপারে তোমাদের কি কি প্রবলেম ফেস হয়। তোমরা যদি এগ্রি করো সেই বিষয়ে আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ স্যার, এই বিষয়গুলো সমস্যা হয়। ফার্স্ট অফ অল, সমস্যা হচ্ছে তর্ক সংগ্রহ পেপারটা যেহেতু আর পাঁচটা ফিলোসফি পেপারের মতো নয়, তাই জন্য তোমাদের পড়তে ভীষণ অসুবিধা হয়, বিশেষ করে শব্দের অর্থ বুঝতে। যেগুলো যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা প্রত্যেক দিনে ব্যবহার করি না। বাকি পেপারগুলোর ক্ষেত্রে তোমাদের মানে চলতি ভাষায় কথা বলার মতো আমরা বানিয়েও লিখে দিতে পারি, কিন্তু তর্ক সংগ্রহে আমরা সেটা করতে পারি না। তর্ক সংগ্রহে যে একদম যে রুট ভাষা, সংস্কৃত ঘেঁষা ভাষা, সেগুলোতে লিখতে হয়। যেমন অতিব্যাপ্তি, অব্যাপ্তি, বিবক্ষা, তারপরে বিবক্ষিত, তারপরে রয়েছে আরো যেরকম অন্যন্যাশ্রয় দোষ, তারপরে বলা হচ্ছে যে সংশয়ের ক্ষেত্রে স্থানুর বা পুরুষ বা ঘটে ঘটোত্তম। এখন তোমরা যেগুলো অনুমান খণ্ডে পড়ছো, সিসাদ হইসা, পরামর্শ, এই সমস্ত শব্দগুলো আমরা আদতেও পরিচিত নই। ইংরেজি বলতে বলতে হয়ে যায়, কিন্তু এগুলো তো আমাদের কাছে নতুন শব্দ, এগুলোর মানে বুঝতেই আমাদের সময় কেটে যায়। আর দুঃখের বিষয়, যাদের মুখস্থ বিদ্যা দিয়ে কাজ চলে যায় তাদেরও এটা সমস্যা। মুখস্থ করার জন্য তো অন্তত আমাকে বাংলাটা মুখস্থ করে ছোটবেলা থেকে পড়ে আসছি, যা সংস্কৃত জ্ঞান নেই তারা কি করে সংস্কৃত এখন মুখস্থ করবে? এটা একটা ফার্স্ট সব থেকে বড় সমস্যা। তাহলে ফার্স্ট বড় সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড কি? সেকেন্ড সমস্যা হচ্ছে যে নোট। কিরম ভাবে নোট লিখলে তবে আমি ভালো নম্বর পাবো সে বিষয়ে বলবো, কিন্তু নোট মুখস্থ করতে গিয়ে খালি খালি মুখস্থ করলে হবে না। মুখস্থ করতে গিয়ে তো বেগ পাওই, বোঝার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি থেকে যায়। কারণ বিষয়টা অতটা ইজি নয়। ব্যাপারটাকে বলছি আর ভেঙে বলি, এটাকে বলা হয় ইন্ডিয়ান লজিক। লজিক করতে গিয়ে তোমরা যদি দেখেছো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে হয়। একটা স্টেপ ভুল হলে পুরো অঙ্কটা আর মানে লজিকটা আর মেলানো যায় না। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম, তুমি যদি একটুখানি ভুলে যাও তাহলে আর বাকি উত্তরটা লেখা যায় না। অপরকে যে জিজ্ঞেস করবে তারও সেম, সেও হয়তো কোনো একটা জায়গায় বসে তুমি ধরতেই পারছো না। অর্থাৎ হল ম্যানেজ করা যাবে না, নোট ভালো না পেলে সেটা লিখেও নম্বর ভালো পাওয়া যাবে না। তো এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট সমস্যা সেটা হচ্ছে বোঝার ক্ষেত্রে। এই তর্কসঙ্গ ব্যাপারটা বোঝা ভীষণ কঠিন, আর তার থেকেও কঠিন হচ্ছে বোঝানো সঠিকভাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচাররা অবশ্যই ভালো বোঝান, বা তোমাদের তারা যদি তোমাদের ক্লাস যথেষ্ট দেয় তারা নিশ্চয়ই ভালো করে বুঝিয়ে দেবেন, এই আশায় আমি রাখি। তাছাড়াও অনেক ক্ষেত্রে যারা প্রাইভেট টিউশনে পড়ো তাদের ক্ষেত্রেও তারা যদি বুঝিয়ে দেন খুব ভালো, যদি বুঝিয়ে না দেন তাহলে তোমাদের ভীষণ বিপত্তি। সব থেকে বড় কথা, তোমাদেরও বুঝতে চাইতে হবে, এটাও গুরুত্বপূর্ণ। আজকালকে অনেক স্টুডেন্টকে দেখেছি খালি নোট পেয়ে গেলেই হলো, কিন্তু তর্ক সংগ্রহটা খালি নোট পেয়ে গেলে হবে না, ভীষণভাবে বুঝতে হয়। তো না বুঝলে এই ব্যাপারটা ঠিকঠাক রেডি করা খুব মুশকিল। পরীক্ষার 10 দিন আগে এই ব্যাপার রেডি করা সম্ভব নয়। এই ব্যাপারটা রেডি করতে গেলে সারা সেমিস্টার জুড়েই পড়তে হবে, না হলে হবে না। এই হচ্ছে টোটাল একটা সমস্যা তোমরা যেগুলো ফেস করো পরীক্ষার আগে। পরীক্ষার আগে হঠাৎ তর্ক সংগ্রহ বইটা খুলে দেখবে কিছুই বুঝতে পারছো না। তোমাদের পাঠ্য বই হিসাবে কি কি আছে সে তো আমি পরে বলবোই, কিন্তু সেই প্রবলেমগুলোর সমাধান কি করে করবে সেই নিয়ে ভিডিও। ফার্স্ট সমস্যা হচ্ছে শ্লোক। অনেক শ্লোক আছে। আমি যদি এখন ফিফথ সেমিস্টারের দিকের কথা বলি, তোমাদের প্রত্যক্ষের লক্ষণ, বুদ্ধির লক্ষণ, এগুলো পড়তে হয়েছে, পরীক্ষাতেও এসছে। এছাড়া এইবারে সিক্স সেমিস্টারে পড়তে হচ্ছে অনুমানের লক্ষণ, পরামর্শ কি, তারপরে উপমানের লক্ষণ, এগুলো পড়তে হচ্ছে।
এখন সবার আগে প্রশ্ন হয়, লেখার সময় কি এই শ্লোকগুলো সংস্কৃতে মনে রাখতে হবে? শ্লোকগুলো যদি মনে রাখতে গিয়ে তো বাকিটা ভুলে যাচ্ছি, হয়তো এরকম আগে জানাবে। শ্লোকগুলো মনে রাখতে গিয়ে বাকি নোটটাই তো ভুলে যাচ্ছি, কি করব? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমার যদি শ্লোকটা লিখতে গিয়ে বাকিগুলো ভুলে যাও, তাহলে কি তোমার কোনো কাজের কাজ হবে? হবে না তো। এখন যদি তোমার এটা মনে নাই থাকে, এখন যদি অনুমানের লক্ষণটায় কি দিয়েছে, পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি, এটা যদি তোমার মনে নাই থাকে, তারপরে হিসা দৈসা দৈসা এগুলো তো পরের বিষয়, পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি এই লক্ষণটা যদি তোমার নাই মনে থাকে, তুমি কি করে লিখবে? তো এটা মুখস্থ করতে তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, তো সময় পাওয়া যায় না, কি করে করবে? তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, অত ভাববে না। তোমার যদি মনে হয় কোনো জায়গায় সংস্কৃত মনে রাখতে আমার অসুবিধা হচ্ছে, ছেড়ে দাও। বাংলাটা অর্থাৎ মানেটা মনে রাখো। পরামর্শের জন্য জ্ঞানম অনুমিতি নাই বা মনে রাখলে, এটা তো মনে রাখতে পারবে। পরামর্শের জন্য বা পরামর্শের মাধ্যমে যে জ্ঞানটা উৎপন্ন হয় তাকে অনুমিতি বলা হয়। এটাই সহজ বাংলায় লেখো না, কে বারণ করেছে? কোনো অসুবিধা নেই, এটাই লেখো। এবার যদি কেউ সংস্কৃত শ্লোকটা মনে রাখতে পারো, অবশ্যই লিখবে। কিন্তু তোমার যদি এখন সমস্ত শ্লোক মনে রাখতে গিয়ে বাকি নোটটা, বাকি উত্তরটা মনে না থাকে, সে তোমার পুরো নম্বরই চলে গেল। এটা গেল প্রথম জিনিস। তো শ্লোক সংস্কৃতটা কি লিখতে হবে, এটা প্রশ্ন অনেকেরই হয়। সংস্কৃত লিখলে খুব ভালো, মনে না রাখলে, মনে না থাকলে বাংলাটাই লেখো না, কে বারণ করেছে? এত ইজি। লোকে বলে, অনেকেই বলে সংস্কৃত শ্লোক দিয়ে লিখবে। আরে বাবা, আমার আসল যাই নোটটাই তৈরি হচ্ছে না, একটা সংস্কৃত শ্লোক মনে রাখতে গিয়ে পুরো উত্তরটাই আমার ভেস্তে গেল, কি লাভ তাতে আমার? তুমি বিচার করে দেখো এবার, বেকার বেকার সংস্কৃতটা মুখস্থ করবে না পুরো নোটটা তৈরি করবে, তোমার ব্যাপার। নেক্সট, কিভাবে মনে রাখবো? যদি কেউ চাও সংস্কৃত শ্লোকটা মনে রাখতে চাই, তাহলে কি করে মনে রাখবে? আমি যে এত তাড়াতাড়ি বলে দিলাম পরামর্শজনম জ্ঞানম অনুমিতি কিংবা সর্বব্যবহার হেতুর্গুণ বুদ্ধির জ্ঞানম, এগুলো আমার একদিনে হয়নি, কিন্তু ভীষণ অভ্যাস করতে হয়েছে। সংস্কৃত শ্লোক মনে রাখার সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে সংস্কৃত শ্লোকটাকে বানান করে করে সারাদিনে 10 বার অন্তত লিখতে হয়। দেখে 10 বার লেখো, না দেখে 10 বার লেখো, তবে গিয়ে তোমার মুখস্থ হবে। পরামর্শজনম জ্ঞানম অনুমিতি একদিনে হবে না। দেখে 10 বার, দেখে 10 বার, না দেখে 10 বার, 10+10 রুল। যদি সমস্ত শ্লোক মনে রাখতে চাও এইভাবে। তারপর বাংলা, বাংলা কি মনে রাখো? পরামর্শজন্যম জ্ঞান অনুমিতি মানে পরামর্শের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে অনুমিতি। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে উত্তর কেমন করে লিখলে ভালো নম্বর আসবে। উত্তর কি করে লিখলে নম্বর আসবে, এইটাখানে গল্প লেখার জায়গা নেই। প্রশ্ন কেন হয়? প্রশ্ন হয় এটার লক্ষণটা লেখো, লক্ষণে কি দোষ হয়েছে, দীপিকায় কি পরিবর্তন হয়েছে। এখানে তুমি অন্যান্য ইয়ের মতো গল্প বানাতে পারবে না। এখানে তোমাকে জানতে চাইনি দেকার্তের বুদ্ধির লক্ষ্য, দেকার্তের দ্রব্য কি, একবারও জানতে চাইনি। কিংবা এথিক্সের ক্ষেত্রে বলা হয়নি উপযোগবাদ কি লেখো। এখানে তোমাকে জাস্ট লক্ষণটা জানতে, অর্থাৎ বইতে যেটা লেখা আছে সেইটাই তোমায় লিখতে হবে। উল্টো পাল্টা কিছু লিখলে তোমার নম্বর কেটে দেবে, আর ঠিক লিখতে পারলে প্রায় পুরো নম্বর দেবে। এটাই হচ্ছে এখানকার একটা সুবিধা, অর্থাৎ লজিক করতে পারলে নম্বর, না করতে পারলে ভুল, পুরো কেটে দেবে। তর্ক সংক্রান্ত হচ্ছে এরকম। তাই বিষয়টার উত্তর লেখার জন্য প্রথমত যদি কেউ শ্লোক মনে রাখতে পারো অবশ্যই লিখবে, না মনে রাখতে পারলে বাংলাটা লিখবে। বাংলাটা লিখে ক্রোনোলজি অনুযায়ী মনে রাখবে। কিভাবে মনে রাখবে? ক্রোনোলজি অনুযায়ী। ক্রোনোলজি মানে কি? দেখবে যদি বইটা তোমরা পড়ো, অবশ্যই বই পড়তে হবে। বইটা যদি তোমরা বইটা পড়ো, যদি বইটা না পড়ার সুযোগ পাও, অবশ্যই তোমার যে টিচারের কাছে পড়ো তুমি, বা কলেজের টিচার যিনি আছে তার কাছ থেকে বুঝে নাও যে কিভাবে তর্ক সংগ্রহটা লেখা হয়েছে, অন্নম ভট্ট কি বলতে চেয়েছেন, দীপিকায় কি হয়েছে। খুব ভালো করে জায়গাগুলো মাথায় ক্লিয়ার রাখতে হবে। যে বলা হলো পরামর্শ জন্যম জ্ঞানম অনুমিতি। এবার পরামর্শ জন্যম জ্ঞানম অনুমিতির মানেটা কি? অর্থাৎ প্রথমে তোমাকে বুঝতে হবে, তুমি যেভাবে বুঝবে পরামর্শ শব্দের মানেটা কি, এটা ব্যাখ্যা করতে হবে। পরামর্শ বলতে তিনি কি বুঝিয়েছেন? পরামর্শের মাধ্যমে যে জ্ঞানটা উৎপন্ন হয় তাকে অনুমিতি বলা হচ্ছে। হয়ে গেল, কিন্তু এই লক্ষণটা দিয়ে অন্নম ভট্ট সন্তুষ্ট হলেন না, করে বললেন যে এই লক্ষণটা বললে আমার অতিব্যাপ্তি দোষ হয়ে যাচ্ছে। অতিব্যাপ্তি দোষটা কি সেখানে বুঝতে হবে। সেখানে অতিব্যাপ্তি দোষটা কিসের হয়েছে সেটা মনে রাখো, মনে রেখে সেই দোষটার সমাধান কি করে করেছে সেটা মনে রাখতে হবে। এই টোটালটা একটা ক্রোনোলজির মতো করে মনে রাখতে হবে, তবেই গিয়ে তুমি উত্তর লিখতে পারবে। এটা ক্রোনোলজি মনে রাখা তোমার এই সময়ের মধ্যে সমস্যার একটা বিষয়। এর জন্য তোমাকে টিচারের কাছে শরণাপন্ন হতেই হবে। টিচারকে জিজ্ঞেস করো
যে ম্যাডাম বা স্যার এটা বুঝিয়ে দিন, আমাকে আমি বুঝতে পারছি না, বারবার করে তাদের বুঝে নাও। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারা যে নোট দেবে সে নোটটা বারবার পড়ো, না দেখে লেখো, তবে গিয়ে এটা ক্লিয়ার হবে। তর্ক সংগ্রহের পিছনে যথেষ্ট খাটতে হবে। একটা ভালো নোট সেটাই, অবশ্যই সংস্কৃত লিখলে নোটটার মান অনেকটা বাড়ে, কিন্তু তুমি যদি সংস্কৃত লিখতে গিয়ে বাকিটা গুলিয়ে ফেলো, আমি তাই জন্য বলে সংস্কৃত লিখো না। সংস্কৃত না লিখলেও ভালো নম্বর পাওয়া যায়। ঠিকঠাক ক্রোনোলজি মেনটেন করে লেখো, পয়েন্ট করে লেখো যে এইখানটা হচ্ছে তোমার লক্ষণটা, লক্ষণের ব্যাখ্যা, লক্ষণের আপত্তি, আপত্তি নিরসন, ব্যাস এরকম ভাবে লেখো যাতে এক্সামিনার বুঝতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায়। অনেকে কি করে, এক গাদা সংস্কৃতের কঠিন কঠিন শব্দ ঢুকিয়ে দেয়, টিচাররা সেটা একদম চান না। টিচাররা চান যতটা সম্ভব সহজ সরল ভাষায় নিজে কিরম ভাবে লিখতে পারছো, সহজ সরল ভাষায় নিজে কিভাবে লিখতে পারছো সেটা দেখতে। বইয়ের ভাষা দেখলে তারা নম্বর কমিয়ে দেবে। তাই সহজ সরল ভাষায় নিজে লেখার চেষ্টা করো। অবশ্যই তোমাদের যারা নোট দেবেন যেভাবে পাও সেরকম ভাবে, তো তারা নিশ্চয়ই সেভাবেই নোট বানিয়ে দেবেন। তো অবশ্যই সহজ সরল ভাষায় নিজে যেরকম ভাবে বোঝো, আমরা চলতি ভাষায় যেভাবে কথা বলি, হ্যাঁ অবশ্যই যে টার্মিনোলজি গুলো আছে, পরামর্শ টার্মিনোলজিটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, পরামর্শকে পরামর্শ লিখতে হবে, কিন্তু পরামর্শ বলতে কি বোঝায় সেই জিনিসটাকে তুমি নিজের একজন তোমার বন্ধুকে যে সহজভাবে বোঝাবে সেই ভাষায় লেখো। কঠিন ভাবে ন্যায়ের ভাষায় হবে না ওরম ভাবে লিখলে নম্বর কমিয়ে দেবে। এটা গেল উত্তর লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন বই পড়বো। বাজারে তর্ক সংগ্রহের বই অনেক আছে, আমি রেকমেন্ড করার কেউ নই, তবে তোমাদের যে মেন বই সেই বইটা হচ্ছে এইটা, তর্ক সংগ্রহ নারায়ণচন্দ্র গোস্বামী। আমার অনেক দাগ ফাগ দেওয়া তর্ক সংগ্রহ নারায়ণচন্দ্র গোস্বামী, এই বইটা হচ্ছে তোমাদের মেন বই। কিন্তু এই বইটার আকার আকৃতি দেখে এবং পাতা খুললেই তোমাদের ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয়, অর্ধেক জিনিস তোমরা বুঝতেই পারো না, এই বইটা ভীষণ কঠিন। তাই সহজ বই হচ্ছে এইটা, প্রোগ্রেসিভ পাবলিশার্সের বই, ইন্দিরা মুখোপাধ্যায় তর্ক সংগ্রহ দীপিকা, এই বইটা তোমরা ফলো করতে পারো। এই বইটা খুব সহজভাবে নোট লেখার মতো করে লেখা আছে, এই বইটা অবশ্য তোমরা দেখতে পারো। ভেবো না এই প্রমোশন ভিডিও বানাচ্ছি, আমার এই খুব কম সাবস্ক্রাইবার, খুব কম ভিউজ, আমাকে কেউ টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে না। এই বইটা আমি নিজে পড়ি, নিজের স্টুডেন্টদেরকেও পড়াই, এবং যে স্টুডেন্টরা কিনতে চায় তাদেরকেও বলি। আমি কারোর পাবলিসিটি করছি না, এটা সত্যি ভালো বই, তোমরা চাইলে দেখতে পারো। এই হলো তোমাদের তর্ক সংগ্রহ বিষয়ে কয়েকটা কথা। ভালো করে পড়ো, না বুঝতে পারলে টিচারের কাছ থেকে জেনে নাও, উল্টো পাল্টা লিখে আসবে না, উল্টো পাল্টা ঠিক যেটা জানবে সেটাই লিখবে। লজিক যেরকম একটা স্টেপ ভুল হলে পুরো লজিকটা কেটে দিত, তর্ক সংগ্রহের একটা ভুলভাল ওয়ার্ড লিখে দিলে নোটটার গুণমান কমে যায়। এই চেষ্টা করবে যেটুকুনি জানবে ভালোভাবে জানবে, যথাযথভাবে লিখে আসতে, তাহলেই ভালো নম্বর পাওয়া যাবে। আর কোনো কোয়ারিজ থাকলে সন্ন্যাদি কোচিং আমি সমীরণ স্যার তো রয়েছি, অবশ্যই জানিও, তার আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করলাম, কারো জিজ্ঞাসা কিছু থাকলে অবশ্যই করো। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো।